May I explain you, sir? Give me time till tomorrow day afterwards, then I can get that. May I explain you, sir? Because in my view, Because I belongs to that state. আজ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সুপ্রিম কোর্টে এসআইআর সংক্রান্ত মামলার শুনানিতে উপস্থিত থেকেছেন এবং এসআইআর নিয়ে পশ্চিমবঙ্গের মানুষের যে সমস্যা অসুবিধা বা হেনস্থার কথা সেগুলো তুলে ধরেছেন। সিজার, কোন কোন জায়গাগুলো তিনি আজকে মাননীয় বিচারপতিদের সামনে তুলে ধরলেন? দেখো, প্রথমেই বলবো এটা একটা নজিরবিহীন ঘটনা। আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যা সওয়াল, তার যদি নির্যাসটুকু বলা যায়, তিনি খুব সুনিপুণভাবে কয়েকটা বিষয় আদালতের সামনে পয়েন্ট আউট করেছেন। যে বিজেপি শাসিত রাজ্য থেকে স্পেশাল রুল অবজারভার, কেন্দ্রীয় সরকারি কর্মচারী, মাইক্রো অবজারভার এদেরকে আনা হয়েছে। তাদের হাতেই সামগ্রিক এসআইআর প্রক্রিয়াটা কুক্ষিগত রয়েছে বলে তার অভিযোগ, এবং যার ফলে রাজ্য সরকারের যে আধিকারিকরা রয়েছেন, ইআরও অর্থাৎ সাব ডিভিশনাল অফিসার থেকে শুরু করে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পদমর্যাদার যে আধিকারিক, তাদের হাতে কোনো ক্ষমতা নেই। এবং এই নাম বাদ দেওয়ার ক্ষেত্রে এই কেন্দ্রীয় সরকারি আধিকারিক এবং বিজেপি শাসিত, বারবার এই কথাটা তিনি উল্লেখ করেছেন, বিজেপি শাসিত রাজ্য থেকে আসা স্পেশাল রোল অবজারভাররাই চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছে। অর্থাৎ কোথাও একটা রাজনৈতিক ষড়যন্ত্রের যে তত্ত্ব, সেটা কিন্তু আজকে আদালতে তিনি সুনিপুণভাবে তুলে ধরেছেন। We are not getting justice. When justice is crying behind the door, I quote Rabindranath Tagore, then we thought that we are not getting justice anywhere. So many times I have written 6 letters to Election Commission, including all the details, but no reply, sir. বাংলাকে ইচ্ছাকৃতভাবে টার্গেট করা হচ্ছে। লজিক্যাল ডিসক্রিপেন্সি প্রসঙ্গ তুলতে গিয়ে তিনি বলেছেন যে বাংলা ভাষায় যে বানান, সেই বানানের সামান্য ত্রুটি বিচ্যুতি এআই দিয়ে যখন সেটাকে তর্জমা করা হচ্ছে, সেক্ষেত্রে নাম বাদ দেওয়ার একটা ষড়যন্ত্র। নাম বাদ দেওয়ার ষড়যন্ত্র বলতে গিয়ে তিনি বলেছেন এই এসআইআর যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটা নাম সংযুক্তিকরণের জন্য নয়, পরিকল্পিতভাবে নাম বাদ দেওয়ার জন্য করা হচ্ছে। SIR process is only for deletion, not for inclusion. Bengal is targeted, sir. Sir, you tell me why not Assam? Sir, why not Assam? সাধারণ মানুষের যে প্রসঙ্গগুলো, হয়রানির প্রসঙ্গ, এই লজিক্যাল ডিসক্রিপেন্সির জন্য প্রচুর মানুষ শুনানিতে ডাক পাচ্ছেন, শুনানিতে তাদের কাজকর্ম ফেলে চলে যেতে হচ্ছে। উৎসবের সময়, যখন মাঠে কাজের সময়, সমস্ত কাজকর্ম ফেলে তাদের যেতে হচ্ছে। এই হয়রানির প্রসঙ্গটা তুলেছেন। মহিলাদের কথা মাথায় রেখে মহিলাদের প্রসঙ্গটা তুলেছেন। Now suppose a daughter after marry, she go to the in-laws house. Now why she's change her title? Why she's using the husband's name, husband's title? That is also mismatch. Can't be. Yes, sir, they have done it, sir. That's why we are. Now, That's sir, why we. only I just want to say. Number 2, sir, there are some daughters who married and shifted the in-laws house. Their name also just unilaterally deleted. It is just because they shifted their houses. অত্যন্ত আবেগে ভর করে তিনি ওই প্রসঙ্গও তুলে এনেছেন। 100 জনেরও বেশি বিএলও মারা গেছেন, বেশ কিছু বিএলও অসুস্থ হয়ে পড়ে রয়েছেন। Sir, more than 100 people died, sir. Can you imagine? Sir, BLOs died and they have written the letter that CEO is responsible for my committing suicide. So many BLOs are murdered, they died. And also more than 150 people died and so many are hospitalized. সব মিলিয়ে যদি তুমি দেখো, মমতা বন্দ্যোপাধ্যায় আজকে খুব সংক্ষিপ্ত একটা সওয়াল পর্বে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এজলাসের সামনে যা বললেন, তার সঙ্গে তার রাজনৈতিক বক্তব্য, অর্থাৎ এর আগে বিভিন্ন সময় এসআইআর প্রক্রিয়া শুরু হবার পর থেকে বিভিন্ন জনসভাতে তিনি যা বলেছেন, তার কিন্তু কন্টেন্ট ওয়াইজ কোনো সেরকম পার্থক্য নেই। এখানে তিনি রাজনীতিবিদ হিসেবে খুব সুনিপুণভাবে 3-4টে বিষয় আদালতের সামনে স্পষ্ট করে দিয়েছেন। রাজনৈতিক ষড়যন্ত্র, বিজেপি শাসিত রাজ্য থেকে আসা লোকেদের হাতে আলটিমেট ক্ষমতা রয়েছে, এবং সেখানে দাঁড়িয়ে তার আবেদন যাতে নাম কাটার ক্ষেত্রে কোনোভাবে এই কেন্দ্রীয় সরকারি কর্মচারী, মাইক্রো অবজারভারদের হাতে চূড়ান্ত ক্ষমতা না থাকে, সেই ক্ষমতা যেন তার আধিকারিকদের হাতে ক্ষমতা দেওয়া হয়, সেই আবেদনটা করতেও কিন্তু ভোলেননি তিনি। এই যে একজন মুখ্যমন্ত্রী হিসাবে তিনি নিজের মামলা ওখানে দাঁড়িয়ে বললেন, রিপ্রেজেন্ট করলেন, এর তো একটা বড় রাজনৈতিক প্রভাব থাকবে, মানে পশ্চিমবঙ্গের রাজনীতিতে বা দেশের রাজনীতিতে। মুখ্যমন্ত্রী আজকে সওয়াল করতে গিয়ে যে কথাগুলো বলেছেন, নতুন কোনো কথা বলেননি।
তিনি বিভিন্ন জনসভায় যে অভিযোগটা তুলেছেন এসআইআর প্রক্রিয়া নিয়ে, কমিশনের বিরুদ্ধে যেভাবে তোপ দেগেছেন এর আগে বিভিন্ন সময়, সেই একই কথাগুলো বলেছেন। জনসভা মুখ্যমন্ত্রীর নিজের মাঠ, তাতেই তিনি অভ্যস্ত। কিন্তু আজকে দেখা গেল শীর্ষ আদালতের এজলাসে, প্রধান বিচারপতির এজলাসে, যেটা তার অপরিচিত মাঠ, সেই মাঠটাকেও একদম চেনা মাঠে পরিবর্তিত করলেন। অর্থাৎ সেই আদালতের একটা আইনি লড়াইয়ের মঞ্চকে, সেই প্ল্যাটফর্মটাকেই জনসভার চেনা ছকে ফেলে দিলেন। আর সেখানে সাবলীলভাবে তিনি রাজনৈতিক বার্তাটাই কিন্তু গোটা দেশকে দিলেন। এবং উল্লেখযোগ্যভাবে তিনি বারে বারে একটা কথা আদালতকে বলার চেষ্টা করেছেন, গণতন্ত্র রক্ষা করুন। এবং এই সওয়াল পর্ব শেষ হওয়ার পরও তিনি ধন্যবাদ জানিয়েছেন, মানুষের অধিকার রক্ষা করবার জন্য আদালতকে ধন্যবাদ জানিয়েছেন। Sir, we are very grateful, sir. Grateful, madam. No, of course, sir. Of course, sir. Please protect the people's rights. সিজার, সুপ্রিম কোর্টে আমরা যখন হিয়ারিং দেখি, সেখানে যেভাবে হিয়ারিং হয়, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সওয়াল করলেন, এটা তো সচরাচর দেখা যায় না এরকম ভাবে। আজকে এজলাসে সওয়াল জবাব করার সময় যে সময়টুকু উনি পেয়েছেন, কার্যত একটা রাজনৈতিক জনসভার পরিণত করেছেন তিনি। আর এই জায়গাতেই একটা আশঙ্কা থেকেই যায়, মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো তার রাজনৈতিক যে টার্গেট বা মিশন ছিল আজকে শীর্ষ আদালত অভিযান বা সুপ্রিম কোর্ট অভিযানের জন্য, সেটা হয়তো তিনি সফল হয়েছেন। কিন্তু ভবিষ্যতের জন্য, এর পরবর্তীতে আরও কোনো মুখ্যমন্ত্রী যদি এরকম করতে চান, তাহলে কিন্তু শীর্ষ আদালত বা জুডিশিয়ারির জন্য সেটা একটা আশঙ্কার জায়গা। আদালতটাও যদি রাজনীতির ময়দান হয়ে যায়, রাজনৈতিক বক্তব্যের ময়দান হয়ে যায়, তাহলে সাধারণ মানুষ যে অধিকার রক্ষার কথা বলছেন মুখ্যমন্ত্রী, গণতন্ত্রের কথা বলছেন, সেই গণতন্ত্র কিন্তু বিপন্ন হবে। এবং এখানে আমরা যেটা দেখছিলাম যে ইলেকশন কমিশনের যারা আইনজীবী ছিলেন, তাদের পক্ষ থেকে বলার চেষ্টা করা হচ্ছিল যে অফিসার চাওয়া হয়েছিল রাজ্যের থেকে পাননি, এবং সেখানে রাজ্যের প্রধান হিসাবেও তিনি তার জবাব দিয়েছেন। যে ভঙ্গিতে আমরা তাকে জনসভায় দেখি বা বিভিন্ন অনুষ্ঠানে দেখি, আদালতে সেই স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই তিনি বলেছেন সমস্ত অফিসার দেওয়া হয়েছে, এবং কমিশনের আইনজীবী সঠিক কথা বলছেন না। এবং সেখানে দাঁড়িয়ে মজার বিষয় হলো, আজকে প্রধান বিচারপতির বেঞ্চে যারা ছিলেন, প্রধান বিচারপতি সহ যে দুই বিচারপতি, তিনজন ছিলেন, তারা কেউ থামাতে পারেননি কিন্তু মুখ্যমন্ত্রীকে। মুখ্যমন্ত্রী তার একদম চেনা মুখ্যমন্ত্রী, যেভাবে চলেন, যেভাবে তিনি কথা বলেন, আদালতের মধ্যে সেই একইভাবে তিনি আক্রমণাত্মক হয়ে কিন্তু সেই বক্তব্য খণ্ডন করার চেষ্টা করেছেন। আজকে মুখ্যমন্ত্রী প্রায় জননেত্রীর মতো করে গিয়ে সুপ্রিম কোর্টে যে সমস্ত কথা দিলেন, বাংলায় বিরোধীরা কি বেকায়দায় পড়লো এর ফলে? আজকের যে ছবিটা আমরা দেখলাম, সেই জায়গায় দাঁড়িয়ে বেকায়দায় পড়লো কিনা বলা যায় না, কিন্তু মুখ্যমন্ত্রী যে বিরোধীদের থেকে কয়েক কদম এগোনোর চেষ্টা করেছেন এবং কয়েক কদম হয়তো এগিয়েও গেছেন, জনমানসে তার যে ভাবমূর্তিটাকে সামনে রেখেছেন, অর্থাৎ যে কোনো এক্সটেন্ট পর্যন্ত তিনি সাধারণ মানুষের হয়রানি রুখতে যেতে পারেন, সেটা একটা বিষয় স্পষ্ট। আর দ্বিতীয় হচ্ছে যে মুখ্যমন্ত্রী, এই প্রসঙ্গে আরেকটা উল্লেখ করা উচিত, মুখ্যমন্ত্রী দিল্লিতে কিন্তু বিরোধী নেত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রীর যে তকমাটা, মমতা বন্দ্যোপাধ্যায় যেখান থেকে অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায় থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরণ, তারপরেও কিন্তু দিল্লির বুকে সেই বিরোধী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে রূপটা, অর্থাৎ সেই পুরনো রূপ বা চেনা রূপটাই কিন্তু তিনি দেখালেন, এবং তিনি সেখানে যে অনেক বেশি সাবলীল বিরোধী নেত্রী হিসেবে, সেটাও আজকে কিন্তু স্পষ্ট করে দিলেন। মুখ্যমন্ত্রী অথবা বিরোধী নেত্রী যাই হন না কেন, তিনি মমতা বন্দ্যোপাধ্যায় আজকে নিজের সওয়াল নিজেই করেছেন সুপ্রিম কোর্টে। এই মামলার পরবর্তী শুনানি আগামী সোমবার। এসআইআর সংক্রান্ত অন্যান্য সমস্ত খবরের জন্য আপনারা চোখ রাখুন আনন্দবাজার.com-এ।